সেই পুজো কেটে যাওয়ার পর আড্ডাটাকে আরো বেশি করে চলিয়ে রাখার জন্য বিজয়ার সাহিত্য আড্ডা, সে আড্ডায় আমাদের সারস্বত ব্যক্তিত্বরা সকলে উপস্থিত হয়েছে। আমরা তাদের সঙ্গে পরিচিত হব এবং তাদের কথা শুনব, তাদের অনেক অনেক অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলো বোধহয় এইরকম আড্ডা ছাড়া শোনার বড় সৌভাগ্য হয় না, তাই তো শুনবি। একেবারে। আর আজকের বাইরের আবহাওয়া যেরকম, সেরকম আমরা একসঙ্গে যে কজন মিলতে পেরেছি আড্ডাকে সঙ্গে নিয়ে, এবং এই যে বিজয়ের পর একটু মন কেমন সেই মন কেমন রেশ কাটিয়ে একসঙ্গে আবারও চেনা মুখগুলোর সঙ্গে দেখা, এটাই বা কম কি। তাই সেই আড্ডায় আমরা যাব আজ ভাষা ভবিষ্যৎ এবং আক্ষরিকের এই যৌথ নিবেদনে, যে বিজয়ার আড্ডা, সাহিত্য আড্ডা। সেই আড্ডায় আমাদের সকলকে স্বাগত এবং শুরুতেই সবাইকে শুভ বিজয়। আমরা গানে গানে শুরু করি। আসলে বাঙালির আড্ডা, বাঙালির একসঙ্গে হওয়া, সবকিছুর মধ্যে আমাদের শিল্প সৃষ্টি এক হয়ে যায়, এবং সেই শিল্প সৃষ্টিকে যখন আমরা সুরে বাঁধতে পারি তখন সেই আড্ডা যেন আরো অনেক বেশি সংযত, সংহত হয়। তাই শুরুতেই সূচনা সঙ্গীত পরিবেশন করবেন শতবিশা সরকার। Ah
চমৎকার সুরে বাঁধা পড়লাম আমরা। অনুষ্ঠানের শুরুটাই যখন এত সুন্দরভাবে হয় তখন ওই আগামী পদক্ষেপগুলোর প্রতি আরো বিশ্বাস জন্মায় যে আরো ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। একদম তাই। শতবিশত নক্ষত্রের নাম, সেই নক্ষত্র যখন আমাদের আকাশে থাকে তখন আমরা তেমনভাবেই আলোকিত হই। শতবিশার কণ্ঠটিও সেভাবেই আমাদের ছড়িয়ে দিল। একেবারে ভীষণ কবিতা প্রেমী একজন, যাকে দেখলেই মনে হয় আরে ও আজকে এসছে কবিতা বলবে না। আবৃত্তি পরিবেশনের জন্য আমাদের ছোট্ট টিম উপস্থিত, আমাদের ছোট্ট সোনা বন্ধু কৌনিশ মজুমদার। নমস্কার, আমার সকল গুরুজনকে বিজয়া দশমীর প্রণাম ও ভালোবাসা। আজকে আমার নিবেদনে সুচিত্রা ঘটকের বিজয়া দশমী। শ্রীচরণেশু মাকে চারিদিকে বিসর্জনের বাজনা বাজছে, সকলে জোর হাত কপালে ঠেকিয়ে বলছে আসছে বছর আবার এসো। আমিও বলছি। বলতে বলতে আমার দু গাল বেয়ে জলের ধারা নিয়ে এসেছে। লোক থই থই মণ্ডপ থেকে আমি এক ছুটে পালিয়ে আসলাম আমাদের এই ছোট্ট ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে একা। বাবা বাড়িতে নেই, হরিস্তারা পাড়ার ঠাকুর লরিতে তোলার কাজে সাহায্য করতে গেছেন। এই তো সময় তোমাকে চিঠি লেখার। মাগো, মা দুর্গাও তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরেন মাত্র 4 দিনের জন্য, তার ওই চত্বরে আসা। বাবার সঙ্গে ঝগড়া করে সেই যে তুমি চলে গেলে, আর এলে না কেন? বাবা তোমার সঙ্গে দুষ্টুমি করেই থাকে, আমি তো করিনি। করেছি অবশ্য। একদিন তুমি যখন দুপুরবেলা খাট থেকে চুল ঝুলিয়ে বই পড়ছিলে, আমি তখন তোমার চুলের খানিকটা কেটে গোপ করে নিজের নাকের তলায় ফেভিকল দিয়ে আটকেছিলাম। তুমি বুঝতে পেরে কান খুলে দিয়েছিলে। আমার খুব কষ্ট হয়েছিল। মারতে পারো, কানে হাত দেবে কেন? আরেকদিন হরিশদাদাকে অশ্বমেধের ঘোড়া করে আমি আর লব টানতে টানতে ঘর থেকে বারান্দায় নিয়ে গিয়েছিলাম। সেদিন তুমি কানে হাত দাওনি, তবে দুষ্টুমির জন্য আমাকে এবং লবকে বাথরুমে আর স্টোর রুমে সন্ধ্যে পর্যন্ত আটকে রেখেছিলে।
হরিশ দাদাকে দারুণ বকেছিলে, তবে দুষ্টুমির জন্য নয়, বোকামির জন্য। তবুও আমি ঠিক জানি তুমি আমার উপর মোটেই রাগ করোনি। আমি ঠিক বাবার মতন ততটা দুষ্টুমি করিনি কখনো যে তুমি ছেড়েই চলে যাবে। মা, তুমি কি লবের হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছিলে? প্রিয় কাকু কি তখন তোমাদের সঙ্গে ছিল? সেই প্রিয় কাকু যাকে নিয়ে তোমার আর বাবার মধ্যে ইংরেজিতে ঝগড়া হয়েছিল, প্রায়ই হতো। প্রিয় কাকুর কি আমাকে মনে আছে? ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছিল কি আমার কথা তোমার মনে? লক্ষ্মী আমার কথা বলে মা? ও কি আমার নামটা কোনো কুচ বলে না ঠিকঠাক বলতে পারে? আগে আগে আমাকে দেখতে এসে বাবার সঙ্গে তর্কাতর্কি করে ফিরে গেছো মা, আমি জানতেও পারিনি। হরিশ দাদা পরে বলেছে, এবার এসো মা, এবার ঠিক জানতে পারবো। আমি তোমার সঙ্গে থাকবো মা, কিন্তু তোমার সঙ্গে চলে যাব না, তুমি থাকবে আমাদের সঙ্গে। আগে আগে দশমীর দিন ঠাকুর বাসান চলে গেলে আমি যখন কাঁদতাম তখন তুমি বলতে, কেঁদো না বাবা, মা দুর্গা ছেলে পুলে নিয়ে কৈলাসে না ফিরলে মহাদেবের যে কষ্ট হয়, তাই তো দুর্গা থাকেন না, ফিরে যান। মহাদেব একা একা থাকবেন কি করে? তাই তো আমিও বাবাকে ছেড়ে যেতে পারি না। বাবার একা থাকতে কষ্ট হবে, আমি জানি। বাবা একা থাকতে পারে না মা। বাবা আমাকে কোথাও পাঠায় না আজকাল, কারোর বাড়িতে। আমার স্কুল আর বাবার অফিস বাদ দিলে সারাক্ষণ আমরা একসঙ্গে থাকি। মাঝে মাঝে মনে হয়, কেন আমি ঠাম্মা বাড়ি যাব না? কেন যাব না মামা বাড়ি, পিসিমণির বাড়ি, তানি মাসির বাড়ি, যেসব জায়গায় আমরা আগে কত যেতাম? তখনই আমার মনে হয় বাবা যেতে পারবে না যে। বাবা যে তাহলে একলা হয়ে যাবে, একেবারে একলা। মা, তুমিও কি একলাতে ভয় পাও আজকাল? লক্ষ্মী কি তুমি কোথাও পাঠাও না? লক্ষ্মী তোমাকে ছেড়ে কোথাও যেতে চায় না, ঠিক আমারই মতো? মাঝে মাঝে মনে হয়, ভাগ্যিস আমরা দুজন, তোমরাও দুজন। একজন হলে কি হতো, কিংবা তিনজন। তোমরা যদি একটিবার আসো মা, তোমাকে কিন্তু বেঁধে রাখবো মা, তোমাকে এবং লব ভাইকে। কি দিয়ে বলো তো? তুমি ভাবছো আমাদের এই স্লিপিং রোগটা দিয়ে, না হয় আর কোনো শক্তপোক্ত দড়ি দিয়ে? মোটেই না, বলতে পারলে না তো? সেই ছবিটা দিয়ে, আমার পড়ার টেবিলের টেবিল কভারের তলায়, যেটা আমি লুকিয়ে রেখেছি, যার নিচে লেখা আছে, বিজয়া দশমীতে আমরা একাশী। মাগো, তুমি যদি একটিবার আসো, তোমাকে কিন্তু প্রণাম করব, হাল্লককে দেব অনেক আদর আর ভালোবাসা। নমস্কার। একা থাকতে আমাদের সকলেরই ভয়, শুধু আমাদের লব কিংবা কুশের নয়। সেজন্য এরকম একটা আড্ডায় যখন আমরা আসি, তখন আসার ইচ্ছেটা অনেক অনেক বেড়ে যায়, জানিস? শুধু তোর লব কুশ না, আমাদের খুব খারাপ লাগে একা থাকতে। সেজন্য তো সবাই বেঁধে বেঁধে থাকি। আর যেমন এসছি, অনেক কাঁদা। আয় বাবু। মা দুর্গা চলে গেছেন, তিনি সপরিবারে আসেন তো, তার সঙ্গে আসেন সিদ্ধিদাতা। সেই সিদ্ধিদাতার অপর নাম বিনায়ক। তাই সেই মানুষটি যার কলমে সরস্বতী, এবং তিনি থাকলেই মনে হয় না আজ অনুষ্ঠানটা ভীষণ সুন্দরভাবে গুছিয়ে হবে। তিনিও আমাদের আরেক সিদ্ধিদাতা, আমাদের সকলের শ্রদ্ধা বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি মাইক্রোফোনে থাকবেন। প্রীতিদিকে আমরা বলেছিলাম নির্ধারিত আসনে দিদি যদি এসে বসে। আসলে বিসর্জনের পরে যখন প্রতিমাগুলো ফাঁকা হয়ে যায়, খালি চালচিত্রগুলো পড়ে থাকে, একটা মন কেমন সুর
কিন্তু ওই চালচিত্র যেন জীবনের চালচিত্র, জীবনের 12 মাসের ওঠা পড়া, কখনো জুড়ে থাকা, আবার জুড়ে থাকা থেকে একা হওয়া, সবটা মিলেই আমাদের যাপন। তাই তো সেই যাপনে বিজয়া আসে, কিন্তু সেই বিজয়ার মধ্যেও লুকিয়ে থাকে আবারও প্রতীক্ষা, আবারও অপেক্ষা, আসছে বছর আবার হবে, এই আশায়। সেই আশাটুকুকে নিয়ে আমরা আজ এক হয়েছি। মঞ্চে এখন বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নমস্কার, শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা এখানে উপস্থিত সবাইকে। আমাদের বিজয়াও খুব বৃষ্টি বিধুর হয়ে আছে, এটা খুব চিন্তারও, কারণ মাঠে মাঠে সব ধান পাচ্ছে। তো ধান মানে চাল, মানে অন্ন, এবার সেগুলো এই বৃষ্টির মধ্যে কি হবে। কিন্তু কেন পুজো চলে গেল, পুজোর আগে এত বৃষ্টি হলো, এত বিপদ হলো, তারপরেও বৃষ্টি, কিন্তু কিছু করার নেই। তার মধ্যেই আমাদের এই যাত্রা চলবে এবং আমরা জানি উত্তর বাংলায় কি হয়েছে, আমাদের সবার মন বেদনাক্রান্ত হয়ে আছে। তার মধ্যেই একটি সমবেত হওয়া আমাদের প্রত্যেকে। তো আজকে এইখানে এই চারু বাসনা আর্ট গ্যালারিতে, তো আমাদের সঞ্চালকরা যেমন বলছিলেন, তো ওরাই পুরোটা সূত্রে গেঁথে রাখবেন। তো আমার দুই বন্ধু ভিন্ন দিক থেকে, একজন সমশুভ্র গঙ্গোপাধ্যায়, যে তো বয়সে একটু বড়, তো সে পুনাতে ছিল, কিন্তু বাংলা ভাষার জন্য তার বিপুল প্রেম, এটা আমি বহুদিন ধরে দেখেছি। ভাষা ও ভবিষ্যৎ নামে একটি সংস্থা, সে প্রাণপুরুষ, এবং তার মধ্যে দিয়ে সে বাংলা ভাষাকে শুধু ভারতের বিভিন্ন ভাষার কাছে না, বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা বিগত প্রায় 10 বছর ধরে সে করছে। আরেকজন তরুণ কবি এবং গদ্য লেখক অনির্বাণ কুণ্ডু, ওর যে পত্রিকা আক্ষরিক, একটি অনলাইন পত্রিকা, সেখানে অনেক নতুনদের লেখা ছাপা হচ্ছে। নিজের লেখার পাশাপাশি অনির্বাণ অন্যদের লেখা প্রকাশ করতে সমান আগ্রহী। তো ওরা দুজন, ওরা যেহেতু অনির্বাণ একজন ব্যস্ত ডাক্তার, আর সমশুভ্র একটি খুব বিখ্যাত রঙের কোম্পানির দায়িত্বে আছে, বার্জার পেন্টস বলে, আমাদের জীবন রঙিন করে দেওয়ার দায়িত্বে আছে। তো ডাক্তাররাও তাই আছে। তো রং বেরঙের এই দুজন, তো ওরা, ওদের পক্ষেই মানে আয়োজনের ইচ্ছে থাকলেও একটুখানি মানে এই কি বলবো, তার যে আরো এই যে বিভিন্ন জিনিস, যে এই চা কোথার থেকে আসবে আর এই কোথার থেকে আসবে, এটা একটু ওদের পক্ষে অসুবিধে। তো ওরা আমাকে দুজনই আমাকে ইভেন্ট ম্যানেজার হিসেবে নির্বাচন করেছে এখানে। তো আমি বললাম আমার তো কোনো কাজেই না নেই, একটা সেই গান ছিল, যে কোনো ভূমিকায় সমানে লড়ে যায়, আপনি যা চান আমি ঠিক তাই, খরাজ মুখোপাধ্যায়ের গলায়। তো আমি ওদের এই মহতী ইচ্ছাকে, আমার মনে হলো এটাকে একটা রূপদান করা উচিত। তো এবার ওদের যে বক্তব্য সেটা ওরাই বলবে, ওদের কাছ থেকে আমরা শুনবো ওরা কি করতে চাইছে, কিভাবে। প্রথমে আমি সমশুভ্রকে ডেকে নিচ্ছি, ও একটু সিনিয়রিটির ইতে, যে ও একটু ভাষা ও ভবিষ্যৎ নিয়ে একটু বলবে 5-7 মিনিট। তারপরে অনির্বাণ আজকে আক্ষরিক এই মানে পুরোটা, এটা প্রোগ্রামের একটা মেরুদণ্ড, এই যে অনুষ্ঠানটা রীতি। তারপরে অনির্বাণ একটু কথা বলবে। আগে সমশুভ্রকে আমি ডেকে নিচ্ছি। সমশুভ্র, শুভ বিজয়া সবাইকে। আমাদের আশা করছি আস্তে আস্তে একটু বৃষ্টি কমলে আমাদের, আমরা ভেবেছিলাম 60-70 জন হবে, অন্তত হাফ সেঞ্চুরি ক্রস করলেই আজকের এই ওয়েদারে আমরা ভাববো যে আমাদের বিরাট একটা সাফল্য এসছে। সমশুভ্র গঙ্গোপাধ্যায়, ভাষা ও ভবিষ্যতে প্রাণপুরুষ, ও কি করতে চায়, কি ও করে চলেছে। আর এখানে তো প্রীতিদি আছেন আমাদের মধ্যে, আমার মাতৃসমা এবং আমাদের বাংলা কবিতা জগতের এই মুহূর্তে সবচেয়ে বর্ষীয়সী লেখিকা, যার দীর্ঘ জীবন আফ্রিকা থেকে, প্যারিস থেকে, আমেরিকা থেকে, কিন্তু যাকে দেখলে মনে হয় যে এই বোধহয় কলকাতার বাইরে আর কোথাও যায়নি কোনোদিন। তো প্রীতিদি আছেন, আমি সমশুভ্রকে বলছি এবার কিছু বলার জন্য। নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের আদর, এই দিয়ে বিজয়ার শুভেচ্ছা দিয়ে আমি দু একটা কথা আপনাদের বলতে চাই। দীর্ঘদিন আমি প্রবাসে ছিলাম। প্রবাসে থাকলে এই ভাষা, যেটা ও বলছিল অনেক বড় বড় কথা, প্রবাসে থাকলে একটু টানটা বেড়ে যায়। ঠিক আছে, ওটা একটা আমি অনেক জায়গায় দেখেছি যে কলকাতায় যেরকম হয়, প্রবাসে একটু বেড়ে যায়। এই যে সময়টা, এই সময়টা একটা 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 খুব ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি। আপনারা সকলেই বুঝতে পারছেন যে আমি
কেন বলতে চাইছি, একদিকে তো এই দানবীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা চিন্তা কি হবে, হয়তো খুব ভালো হবে, হয়তো খুব খারাপ হবে, বোঝা যাচ্ছে না কি হবে। আর অন্যদিকে ভাষা সংস্কৃতি, শুধু বাংলা ভাষা বলবো না, আমি মারাঠিদের মারাঠি ভাষা দেখেছি, গুজরাটিকে গুজরাটি ভাষা দেখেছি। ভাষার একটা সমস্যা, মানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের একটা অসুবিধে সব জায়গায় ক্রমশ বাড়ছে। সমস্যাটা কি হয়, আমি যেটা মূলত দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রমে ও আজকে আমাদের ছোট্ট বন্ধু যে অসাধারণ কবিতা বললো সেটা ইউটিউবে থেকে যাবে চিরন্তন হয়ে। ও আজকে একটা যুগান্তকারী কাজ করলো, নিজে আজকে বুঝতে পারছে না ও কি করলো। ও বহু মানুষকে, বহু ওর বয়সী বা ওর আশেপাশের বয়সী বাচ্চাদেরকে ও অনুপ্রাণিত করলো এই বাংলা ভাষাটা সম্পর্কে। ওদের বয়সী বহু, ধরুন পুনাতে 7-8 লাখ বাঙালি থাকে, এরকম বিভিন্ন জায়গায় যদি আপনি সবকিছু হিসেব করলে হয়তো 10 কোটি যদি এখানে থাকে তাহলে আরো 1-2 কোটি বাইরে থাকে। আমার ধারণা ছিল যে কলকাতায় যদি চলে আসি তাহলে বোধহয় আর কোনো অসুবিধা নেই, খুব লড়ে টড়ে কলকাতায় ট্রান্সফার নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস থেকে দোকান, সব জায়গায় হিন্দিতেই কথা বলছি। মানে আমার কোনো জায়গায় কখনো মনে হচ্ছে না যে আমি মহারাষ্ট্রে নেই, কলকাতায় রয়েছি। ড্রাইভারও আসছে এয়ারপোর্টে তুলতে, তার সঙ্গেও হিন্দিতে কথা বলছি। তো এখন সেটা কাজের ভাষা হয়ে গিয়েছে, এখন আমরা সেটা নিয়ে বিলাপ করে লাভ নেই। সমস্যাটা যেটা হচ্ছে, বহু কম বয়সীদের কাছে বাংলা অক্ষরটা নেই, বাংলা অক্ষরটা তারা শিখছে না, কেউ বাধ্য হয়ে শিখছে না। আমার মেয়ে ক্লাস 10 বা মানে 10 বছর অব্দি পুনাতে ছিল, ওর মারাঠি 3rd ল্যাঙ্গুয়েজ ছিল, তো বাংলা ভাষাটার অক্ষরটা নেই। তো যার কাছে এই অক্ষরটা নেই বা কোনো কারণে পায়নি, যে অক্ষরটা বাবা মা দীর্ঘদিন বাইরে থাকেন, তাদের পক্ষে হয়নি, তারা কি করবে? তারা বাংলা ভাষাটা কোনোভাবেই তাহলে আর জানবে না। তারা বিরাট বন্দ্যোপাধ্যায় জানতেই পারবে না যে কি করে গেল, কি কাণ্ডটা করে যাচ্ছে আর কি। সেই চিন্তা থেকে আমাদের কয়েকজন বন্ধু বান্ধব, আমাদের একটা ধারণা হলো যে ঠিক আছে, ওরা যেভাবে চায় ওদেরকে সেভাবেই দেব। ওরা কি চায়? রিল চায়, তাহলে রিল দেব। ওরা ইউটিউব চায়, ইউটিউব দেব। ওদের শোনার অভ্যেসটা অন্তত, কারণ মাত্র কয়েক বছর, দেখুন 370 কোটি বছরের পৃথিবী, এই 5-7 হাজার বছরগুলো ওই এক একটা ইতিহাসের পাতার না। তো মাত্র কয়েক বছর আর কয়েক হাজার বছর আগে তো আমাদের কাছে অক্ষর ছিল না। তো ওরম ভাবেই তো হয়েছে, ওরম ভাবেই তো শ্রুতি দিয়েই তো সব হয়েছে। তো তাহলে আমাদেরকে ওই মানুষগুলোর কাছে যদি বাংলা ভাষা নিয়ে পৌঁছতে হয়, তাহলে তাদেরকে তাদের কান মানে কানেরও ভিতরে দিয়ে মরমে বসিতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের এই ইউটিউব চ্যানেল একটা তৈরি করা, এবং এই ইউটিউব চ্যানেলে এক্সক্লুসিভলি বাংলা সাহিত্য, দেখুন গল্প পাঠ ইত্যাদি, কবিতা পাঠ, এরকম চ্যানেল অনেক আছে, কিন্তু একটা সামগ্রিক বাংলা সাহিত্য নিয়ে কারো ইন্টারভিউ হচ্ছে। আমাদের একটা অনুষ্ঠান আছে যেটার নাম হচ্ছে বইসুখ, বিভিন্ন বাংলা বই সম্পর্কে আমরা সেখানে আলোচনা করে থাকি। তারপরে আমাদের ভাবনাগুলো বলে একটা অনুষ্ঠান আছে, যেখানে একটু কঠিন যে বিষয়গুলো, মানে এখন চট করে ইমানুয়েল কান্ট নিয়ে যদি কথা বলতে যাওয়া হয় তাহলে একটা রেজিস্ট্যান্স আসে। অদ্ভুত একটা জিনিস হয়েছে, এই আতেল একটা শব্দ, মানে খুব একটা সুন্দর শব্দ ছিল আর কি। গত বছর 30 এই শব্দটার একটা মানে ভীষণ রকমের মানে একটা গালাগালিতে পরিণত হয়েছে। কিন্তু ইমানুয়েল কান্টকে তো জানা দরকার, আপনাকে দস্তয়েভস্কি জানতে হবে। কালকে তো এমন একজন নোবেল পেলেন যার নামের উচ্চারণ বাঙালি করতে পারছে না, তো তাদেরও করতে হবে। বাঙালি না, আপামর পৃথিবী হয়তো করতে অসুবিধা হচ্ছে, কিন্তু পুণ্ডরিকাক্ষ পুরকায়স্থ বলতে একজন সুইডিশের অসুবিধা হতে পারে।
তাই বলে তার নামটাকে এর করার কিছু কারণ নেই। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে ধরা এবং একটা সামগ্রিক বাংলাকে কানে শোনানো, এটা এক। দুই হচ্ছে, ভেবে দেখুন, ও যে আজকে কবিতাটা বললো, আজ থেকে 600 বছর পরে এগুলো তো সব রয়ে গেল। আজ থেকে 600 বছর পরে কেউ যদি জানতে চাই যে আছে এখানে এই সময়, আমরা বলি না যে মধ্যযুগে কি ঘটছিল, একটু একটু খবর নিয়ে দেখি মধ্যযুগে কি ঘটছিল, ওই সময় যদি খবর নিয়ে দেখে ও কবিতাটা শুনতে পেল। আচ্ছা, এরকম বাচ্চা ছেলে বাংলায় কবিতা বলতো, হয়তো কোনো এক ইউনিভার্সিটিতে রিসার্চ হলো যে কোন কোন বাচ্চা এই সময় কবিতা বলছিল, তাহলে একটা আর্কাইভাল ভ্যালু রয়েছে। এটা আমি এটাকে মনিটাইজ করার চেষ্টাও করি না, আমার ইচ্ছেও নেই, করবোও না। হ্যাঁ, আমি কাউকে বলি না আমাকে চ্যানেল সাবস্ক্রাইব করুন, কিচ্ছু বলি না, কিন্তু দরকারও নেই। কারণ কবিতা, গল্প, উপন্যাস বেঁচে থাকে কবি সাহিত্যিকের মৃত্যুর পরে। তো আজ থেকে 150 বছর পরে এই চ্যানেলটা যদি বেঁচে থাকে, তবে হবে এই চ্যানেলটা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সফল। এখন 4টে লাইক সাবস্ক্রাইব নিয়ে কোনো লাভ নেই। নমস্কার। না, এরা কিভাবে এই চ্যানেলটার সঙ্গে যুক্ত হতে পারেন, বা এরা কিভাবে, যারা এরা প্রত্যেকে এই সময় চ্যানেলটার সঙ্গে, চ্যানেল না, বা এই তোমার কর্মকাণ্ডের সঙ্গে কিভাবে, আমার কর্মকাণ্ডের সঙ্গে এইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। লেখক, আমি একটা প্ল্যাটফর্ম খুলেছি, একটা এরকম এটা একটা হল। এইখানে এসে আমরা বিভিন্ন সময় আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আপনাদের যে শিল্প সৃষ্টি, আপনারা সেটা এসে এখানে রেখে যেতে পারেন ভবিষ্যতে পৃথিবীর জন্য। কাগজ তো থাকবে, আর বড় জোর 50 বছর কাগজের দিন শেষ প্রায়। তাহলে এটা থেকে যাবে, আপনারা যা তৈরি করছেন সেই জিনিসটা থেকে যাবে। আমি বিনায়কের মাধ্যমে আপনাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করবো। অলরেডি অনির্বাণের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ চালাচালি হয়ে গেছে, তো আমি যোগাযোগ করবো। চ্যানেলটা আমি আপনাদের যদি কোনো গ্রুপ থাকে, তাহলে সেই চ্যানেলটা আমি চ্যানেলের শেয়ার করে দেবো সেই গ্রুপে। আপনারা দেখবেন, আমার একটাই মানে স্বপ্ন বা উদ্দেশ্য, বা আমার সঙ্গে তানিয়া বন্দ্যোপাধ্যায়, আমাদের যিনি মানে এক্সিকিউটিভ প্রডিউসার আছেন, তিনি প্রোগ্রামগুলো যিনি করেন, ওখান থেকে চন্দননগর থেকে ফোন করে যাচ্ছেন ওনাকে রেকর্ডিং এর ব্যাপারে। তো আমাদের যাদের এই চিন্তা ভাবনাটা রয়েছে, সেটা হচ্ছে আপনারা হচ্ছেন এখন একটা মানে ইউ আর দ্য ফরওয়ার্ড ট্রেন্ড, মানে সামনের সারির বাংলা সাহিত্যের মানুষ। আপনারা এইটাকে নিয়ে তাদের কাছে পৌঁছে দিন, যারা বাংলা সাহিত্যকে নিয়ে এখনো ততটা অজ্ঞই বলবো, মানে তারা ততটা বোঝে না, জানে নাটা তাদের প্রশ্ন। জানে নাটা বহু ক্ষেত্রে, বিস্তারিত কোনোদিন আলোচনা হলে এটা নিয়ে হবে, যে বহু ক্ষেত্রে জানে নাটা যারা চায় জানে তাদেরও দোষ। একটা সময় হয় দেখবেন ফেসবুকে কেউ একটা কিছু 4 লাইন লিখেছে, তাকে নিয়ে কি কবিতা হয়েছে, এই হয়েছে, তাই হয়েছে। আরে না, বাংলায় লিখেছে, হয়নি, চেষ্টা করেছে, হয়নি। এবার যে এইটা শুনতে তার কি হলো, তার একটা অ্যাপাথি তৈরি হলো। না, ঈশ্বরের মধ্যে আমি আর ভুগবো না বাবা, এখানে বড্ড এহাবে কি গেল ভাষাটা তো সংস্কৃতি, ভাষাটা তো শুধু ভাব প্রকাশের মাধ্যম না, ভাষার সঙ্গে একটা মানে একটা সমাজ, একটা সংস্কৃতি জড়িয়ে রয়েছে। সেইটা আমি চাইবো আপনাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব, এবং আপনাদের কাজগুলোকে আমি আর্কাইভ করে রেখে যেতে চাই। এটাই আমার উদ্যোগ। উনি যেমন এত সুন্দর গান গাইলেন, তো আমরা যদি 4-6টা গান ওখানে রেখে যেতে পারি, রেখে দিই, যখন খোঁজা হবে তখন হবে, ওনার গান শুনবে লোকে। এখনকার জন্য খুব তাৎক্ষণিক একটা যদি গিমিকের জন্য এখানে হয় না, মানে আমার একটা প্রোগ্রামে আমার হয়তো 22টা ভিউ, ঠিক আছে, কিন্তু আমার এই প্রোগ্রামটা ভালো লেগেছে, আমি বলেছি যে আপনি যে হাজার লোক শুনতে পাচ্ছেন না, এইটা প্রমাণ হবে 50 বছর। নমস্কার। সমস্যা বাবুকে অনেক ধন্যবাদ। আমরা ডেকে নেব অনির্বাণ কুণ্ডকে, আক্ষরিক, তার সম্পাদক অনির্বাণ কুণ্ড। শুভ সন্ধ্যা এবং নমস্কার, এবং আমাদের শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা সকলের জন্য। এখানে উপস্থিত যারা আছেন আমাদের শুভানুধ্যায়ী সকলের জন্য আমার শুভেচ্ছা।
আমি খুব বেশি সময় নেব না, কিন্তু একটা কথা, আমার কথা আগেই বলে গেছেন আমাদের শমশুব্রদা, সেটা হচ্ছে আমরা দুজনেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। শমশুব্রদা যেমন ইউটিউবে ওনার সাহিত্যের প্রসারের চেষ্টা করছেন, তেমনি আমি আক্ষরিক বলে একটি অনলাইন মাসিক পত্রিকা শুরু করেছি, আমি তার সম্পাদক, কার্যকারী সম্পাদক। এই পত্রিকাটা শুরু হয়েছিল জুন মাসে, খুব বেশি দিন নয়। তা আমাকে যখন অনেকে আমার বন্ধুরা জিজ্ঞেস করেছিল যে অনলাইন পত্রিকা কেন, প্রিন্টেড ভার্সন বার করতে কি অসুবিধা ছিল, প্রিন্টেড ভার্সনটা আরো ভালো হবে। আমি যে কদিন সাহিত্য করছি বা সাহিত্যের চেষ্টা করছি, আমি লক্ষ্য করে দেখেছি, আমি কবিতা দিয়ে শুরু করেছিলাম, এখন আস্তে আস্তে গদ্য লেখার চেষ্টা করছি। তা আমি দেখলাম যে বেশিরভাগ কবিতা এখন কিন্তু লোকে কিনে পড়ছে না, কিনে কবিতার বই পড়ার পাঠক কিন্তু অনেক কমে গেছে। যেটুকু লোকে আমাদের কবিতা পড়ে সেটা মূলত সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে। কবিতা পড়ে আপনাকে ইনস্ট্যান্ট লাইক দিচ্ছে, আপনার কবিতাতে ভালো কমেন্ট করছে, কারো পছন্দ হলে প্রশংসা করছে, কারো পছন্দ না হলে নেগেটিভ কিছু বলছে, কিন্তু সবকিছুই অনেকটাই প্রায় 80% হচ্ছে আমাদের এই সামাজিক মাধ্যমে ঘটছে। তা আমার মনে হলো যে এই যে একই কথা যেটা সবসময় বলে গেলেন যে কাগজের দিন কিন্তু খুব বেশি দিন নেই, আমাদের কিন্তু বই পড়ার প্রবণতাটা ক্রমশ কমে আসছে। মানে আমার নিজের ছোট বয়সের সঙ্গে যখন এখনকার আমার ছেলে মেয়েদের অবস্থাটা দেখি, তখন এটা পরিষ্কার বুঝতে পারি যে আমি নিজে একটা এক্সাম্পল দিই, আমি একটা উদাহরণ দিই। আমার পড়াশোনা হচ্ছে কলেজ স্ট্রিটের হেয়ার স্কুলে, মানে বলতে গেলে বই পাড়ায়। এখন আমাকে যে হাত খরচ দিতেন আমার বাবা, সে হাত খরচ থেকে কিছুটা বাঁচিয়ে আমি রাখতাম, এবং প্রত্যেক ক্লাসের হাফ ইয়ারলি পরীক্ষা বা অ্যানুয়াল পরীক্ষার পর আমি বই কিনতাম। সে প্রফেসর শঙ্কু হোক, সত্যজিৎরা হোক, পরবর্তীকালে অনেক আরো আমার যখন একটু সঞ্চয় বেড়েছে তখন আমি রচনাগুলিও কিনেছি। কিন্তু এখনকার দেখছি এই বই পড়ার টেন্ডেন্সিটা কিন্তু একদম ভীষণ তলানিতে এসে ঠেকেছে। আমি এই জন্য এখনকার প্রজন্মের ছেলেমেয়েদের পুরোপুরি দায়ী করতে চাই না, কারণ তারা যে সময় এখন পড়াশোনা করছে তাদের সিলেবাসের এত হিউজ প্রেশার, এত বেশি চাপের মধ্যে তারা রয়েছে, সেই পড়াশোনার চাপ থেকে যখন তারা মুক্তি পায় তখন ওইটুকু সময়ের জন্য তারা দেখছি হয় ফোন, নয় টিভি, নয় ট্যাব, এসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। তা এখন আমার তখন মনে হলো কথাটা যে তাহলে এরা যখন এই জিনিসটাতে অভ্যস্ত বা এই জিনিসটা বেশি পছন্দ করে, তখন এদের কাছে পৌঁছাতে গেলে কিন্তু ডিজিটাল মাধ্যমে যাওয়াটা ভালো। কারণ একটা কথা আমাকে, এটা আমার নিজের বিশ্বাস, কারণ অন্যান্য কোনো সাবজেক্টের সঙ্গে সাহিত্যের কিন্তু কোনো তুলনা হয় না। আপনি ফিজিক্স পড়ুন, কেমিস্ট্রি পড়ুন, বায়োলজি পড়ুন, ইকোনমিক্স পড়ুন, ল পড়ুন, আপনি অ্যাকাউন্টেন্সি পড়ুন, যাই পড়ুন না কেন, সাহিত্য হচ্ছে এমন একটা বিষয় যেটা কিন্তু মানুষের মনুষ্যত্ব নিয়ে ডিল করে বা মনুষ্যত্ব নিয়ে নাড়াচাড়া করে। বলতে পারেন মনুষ্যত্ব নিয়ে নাড়াচাড়া করে এবং মনুষ্যত্বকে নাড়চাড় করে। যদি আমরা সাহিত্য না পড়ি তাহলে আমাদের যেটা সব থেকে বড় লস, মানুষের মনের যে কোমল প্রবৃত্তিগুলো কিন্তু ক্রমশ নষ্ট হয়ে যায়, যেটা দেখা যাচ্ছে, যার প্রতিফলন করছে আমাদের বর্তমান সমাজে। এখন আমাদের চারপাশের মানুষ খুব অসহিষ্ণু হয়েছে, খুব বেশি, মানে অল্পতেই তাদের সহিষ্ণুতা নেই, তাদের সহানুভূতি কমে গেছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। এই সিচুয়েশন থেকে যদি বর্তমান প্রজন্মকে রক্ষা করতে হয় বা বর্তমান প্রজন্মকে যদি এর থেকে সেভ করতে হয়, তাই আমাদের যারা মানে ঠিক আগের প্রজন্ম যারা আমরা যেখানে রয়েছি, আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা থাকে তাদের কাছে সাহিত্যটাকে পৌঁছে দেওয়া। তাদের হয়তো জোর করে আমি সাহিত্য পড়াতে পারবো না, কিন্তু ঠিক তাদের মতো করে তারা যেটাকে পছন্দ করছে সেই ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে আমার তাদের কাছে পৌঁছাতে হবে। এই একটা ধারণা থেকে আমি আক্ষরিক পত্রিকাটা লঞ্চ করেছিলাম, এবং এটা একদম প্রত্যেক মাসের 1 তারিখে প্রকাশিত হয়, এবং এর জন্য কোনো রকম ফাইন্যান্সিয়াল সাবস্ক্রিপশন কিছু নেই, এটা ফ্রি টু জয়েন, আপনারা সকলেই দেখতে পারেন, এবং এটা প্রত্যেক মাসের 1 তারিখেই প্রকাশিত হয়। আমি বিভিন্ন অনলাইন পত্রিকা খুব বেশি সংখ্যায় নেই, যে কটি আছে আমি তাদের লক্ষ্য করে দেখেছি যে
একটু নিয়মিত ব্যাপারটা একটু অভাব রয়েছে আর কি। মানে হয়তো দেখা গেল যে কিছু কিছু লেখা মাসের মাঝখানে প্রকাশিত হয়ে যাচ্ছে। তা আমি চেষ্টা করেছি যে একদম মাসের 1 তারিখেই যাতে লেখাগুলো প্রকাশ করা যায়। আর যে আক্ষরিকের অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, আমরা অ্যাডমিনিস্ট্রেটর কনসোল থেকে যা দেখতে পাই, তাতে প্রত্যেক মাসে 2 থেকে 2,500 মতো ভিউজ এখন পর্যন্ত আমার হয়েছে, এবং আশা করি আপনাদের সহযোগিতা পেলে আরো এটা বাড়বে। তা আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের এই আক্ষরিকের তো আপনারা ওয়েবসাইট পাবেনই, আক্ষরিক.in, খুব সিম্পল ওয়েবসাইট, আক্ষরিক.in, AKKHORIK.in। এইটা সার্চ দিলে গুগলে সবার আগে যেটা আসবে সেটা হচ্ছে আক্ষরিক পত্রিকা। এবং এই আক্ষরিক পত্রিকার পরে আপনারা একটা অ্যাপও দেখতে পাবেন, আপনারা অ্যাপও ইনস্টল করতে পারেন। এই পত্রিকাতে আমি চেষ্টা করেছি যে যারা প্রথিতযশা কবি রয়েছেন, লেখক রয়েছেন, তাদের পাশাপাশি যারা নতুন আমাদের মতো যারা লিখছেন, তাদের সকলের লেখাকে একসঙ্গে তুলে ধরার, একসঙ্গে পাশাপাশি স্থান দেওয়ার। এবং আমার মনে হয় এটা অনেকটাই লোকের কাছে জনপ্রিয় হয়েছে, এবং আপনাদের সহযোগিতা আরো হবে। তো এটুকুই বলা, আপনারা অনুগ্রহ করে এই আক্ষরিক পত্রিকাটা দেখবেন এবং তাতে আপনারা লিখুন, পাঠক হিসাবে আমাদের সঙ্গে যুক্ত হন, লেখক হিসাবে যুক্ত হন। আপনাদের অনেক শুভেচ্ছা রইল। এখন আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো হোক। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর অনির্বাণ কুণ্ডুকে। আসলে একজন ডাক্তারবাবু যখন আমাদের কথা ভাবেন, শুধু শরীরের কথা না, আমাদের মনের কথা, তখন এরকম আক্ষরিকের মতো পত্রিকা আমরা পাই, সেটা বলাই বাহুল্য। এবং আজ থেকে একটা শপথ নেওয়াই যায় যে প্রতি মাসের 1 তারিখে আমরা যারা লিখতে পারি, যারা লিখতে পারি না, সবাই যদি একটিবার আক্ষরিক.in গিয়ে চোখটা বলেই নিই, তবে সার্থক আমাদের আজকের এই বিজয় সাহিত্যের আড্ডা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কবি প্রীতি সান্যাল, যার কথা বিনয় বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই আমাদের বললেন যে এইরকম একজন মানুষকে, শ্রদ্ধেয় মানুষকে যখন আমাদের সঙ্গে পেয়েছি, এবং তার যে বিশ্বভ্রমণের অভিজ্ঞতা, বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে তার মেলামেশা, কথাবার্তা, দেখা সাক্ষাৎ, সেই রকম কিছু অভিজ্ঞতা তো আমরা শুনতেই পারি। আজ বিশেষ করে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের, যার সঙ্গে আমাদের কবি প্রীতি সান্যালের দেখা হয়েছিল, এবং আপনারা সকলেই জানেন তিনি একজন কলম্বিয়ান উপন্যাস এবং ছোট গল্পের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন সাহিত্যে। তেমন মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং তেমন মানুষের গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগবে। কবি প্রীতি সান্যাল সেই স্মৃতি রোমন্থন করবেন, নিশ্চিতভাবে আমরা তন্ময় হয়ে শুনব এবং মুগ্ধ হয়ে সেই কথাগুলোকে আমাদের হৃদয়ের কোনো না কোনো জায়গায় নিশ্চিতভাবে রেখে দেব মণিমুক্তর মতো। কবি প্রীতি সান্যাল। হ্যাঁ, প্রীতিদি যে বিষয়টা নিয়ে বলবেন সেটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়। যে আমাদের, আমি যেটা বললাম যে উনি একটু বলতে কবিতা পড়ার পাশাপাশি যেটা একটুখানি, যে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, যার কথা আমরা সবাই জানি, যে এই মানে কি বলবো, আমাদের এই শতাব্দীর মানে 5 জন লেখকের মধ্যে যার নাম করতে হয়, আগের শতাব্দীর যেমন রবীন্দ্রনাথ, এই শতাব্দীর গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। তো মার্কেজের সঙ্গে সশরীরে দেখা করেছেন বা পরিচয় হয়েছে, আলাপ করেছে, এরকম কোনো বাঙালি সাহিত্যিক আছে কিনা চারপাশে আমি নেই, আমার ধারণায় নেই। তো একমাত্র প্রীতিদি আছেন। তো সেই বিষয়টা নিয়ে একটু এবং বিশ্ব সাহিত্যকে ছুঁয়ে গিয়ে আমি প্রীতিদিকে কয়েকটা কথা বলতে বলছি। বন্ধুরা, আমি অত্যন্ত অবাক লাগছে আমার, একটা কুচি বাচ্চার সঙ্গে আমি নিজের নাম দিয়েছি সুপার প্রবীণা। কারণ বৃদ্ধ বলতে একটু কষ্ট হয়, তখন মনে হয় ইন্দ্রি ঠাকুর, সেখানে নিজেই নিজের নাম দিয়েছি সুপার প্রবীণা। অর্থাৎ আমি প্রায় 88 বছর বয়স, কিন্তু আমার স্মরণ শক্তিটা এখনো আছে। তোমাদের শুভেচ্ছা, তোমাদের ভালোবাসা, আর আমার এই খুদে ছেলেটাকে আমি অজস্র ভালোবাসা। এই যে অসম বয়সী এই যে সম্মেলন, এটাই বোধহয় আসল।
যে কমিউনিকেট করে একটা ছোট্ট বাচ্চার সঙ্গে, এবং ছোট বাচ্চার যে খোলাখুলি বলতে পারে, তুমি আমাকে আপনি বলবে না, আমাকে তুমি বলবে, এই বাচ্চা বলবে, এই বলে আমি শুরু করছি। আসলে আমি মফস্বলের একটি মেয়ে, আমার বাড়ি বহরমপুরে। তারপরে পড়াশোনা করে আমি বিবাহ সূত্রে আবদ্ধ হলাম। তারপরে যা হয়, স্বামীর সঙ্গে বিদেশে গেলাম, আমেরিকার থেকে আমরা ফ্রান্সে এলাম। সেখানে আমার স্বামী, এই ব্যাকগ্রাউন্ডটা না বললে আমি ওনার সঙ্গে দেখা করছি এটা সহজ হবে না বোঝা। তো উনি ইউনেস্কোতে কাজ করতেন, এবং তিনি ইউনেস্কোর শিক্ষা পরিকল্পনার অন্যতম পরিচালক ছিলেন। প্রায় দেশ বিদেশে যেতেন, সেখানকার শিক্ষা ব্যবস্থা কি করে ভালো ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় সেই দেশের সঙ্গে সহযোগিতা করে একজন শিক্ষাবিদ, তিনি প্ল্যানিং অফ এডুকেশন অফ দ্যাট কান্ট্রি সেটা নিয়ে কাজ করতেন। এখন আমি তখন দুটি সন্তানের লালন পালনে ব্যস্ত, কাজে আমি সঙ্গে হতে পারতাম না আর চাইতাম না। খুব ছিল না তেমন, কিন্তু চাপ ছিল খুব বেশি। আমাকে প্যারিসের বন্ধুরা সেলার্স ওয়াইফ, নাবিকের স্ত্রী নাম দিয়েছিল। ছেলেমেয়েরা বড় হতে থাকলো, তারপরে তারা একজন অক্সফোর্ড, অন্যজন সাসেক্স পড়াশোনা করতে চলে গেল। তারপরে তাদের জীবন শুরু, তাদের লড়াই, দুটো সংস্কৃতির মধ্যে তাদের বড় ভাষের উন্নত কাহিনী। পরে কোনোদিন আমার কিছুটা দায়িত্বভার, যাত্রা শুরু, সহধর্মিণী হয়ে ওই সব নানা রঙের দেশের চলাফেরা। আমি মোট মনে হয় তো এই 50টা দেশে আমার গভীরভাবে দেখা, যতটুকু দেখা যায় তার মধ্যে আমার সব থেকে পৃথিবী বলে বই দেশ পত্রিকা থেকে, দেশ পাবলিশার্স থেকে বেরিয়েছে, তাতে আমার এই কাহিনীগুলো লিপিবদ্ধ আছে। এখন কলম্বিয়ার কথায় আসি, কারণ গাব্রিয়েল গার্সিয়া মার্কেস কলম্বিয়ার ছেলে, কলম্বিয়ায় বড় হয়েছেন তিনি, কলম্বিয়ায় তার জীবন শুরু, সাংবাদিক জীবন। আমরা সবাই জানি তিনি বিনায়ক যেটা বললেন যে 6 জন বিখ্যাত লেখকের মধ্যে, যেমন ধরুন কোনো বিদেশি, আমি ধরুন যদি কোনোদিন রবীন্দ্রনাথের দেখা পেতাম, যেরকম একটা ভেতরে আলোড়ন উঠত, সেরকমই আলোড়ন হতে পারত এবং হয়েছে এই লেখকের সঙ্গে আমার সাক্ষাৎকার। যেহেতু আমার লেখাপড়ার থেকেও, পড়াশোনার বইয়ের থেকেও আমার মানে কাহিনী, উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস ইত্যাদি দিকে বেশি ঝোঁক ছিল, সেই জন্য লেখকদের সঙ্গে দেখা হলে আমার মনে হতো এই হাত দিয়ে সেই লেখা বেরিয়েছে। তো আপনাদের আমি কলম্বিয়া নিয়ে যাচ্ছি এবার। সেখানে এক আশ্চর্য সাক্ষাৎকার আমার জন্য অপেক্ষা করছিল। সে কথা বলতে এত গরু চন্দ্রিকা করলাম। চলুন আমার সঙ্গে বোগোটা চলুন। বোগোটা কলম্বিয়ার রাজধানী। বিকাশ সামনানুসায় মানে আমার স্বামী তখন উচ্চ শিক্ষাবিদদের সঙ্গে নানা আলোচনায় ব্যস্ত থাকতেন, তখন আমার জন্যে শিক্ষা মন্ত্রণালয়ের কেউ না কেউ আমাকে এদিক ওদিক নিয়ে যেতেন। কখনো আমার জন্য একটা গাড়ি বরাদ্দ করে দিতেন এবং শিক্ষা বিভাগে চালক নিয়ে যেতেন আমি যেখানে যেতে চাই। কলম্বিয়া দেশটা তখন এবং এখনো ড্রাগ, মাফিয়া, ছাত্র বিক্ষোভ, সরকারের অনাস্থা এসব নিয়ে টালমাটা আমি যখন দিচ্ছি, হয়তো এখনো তার খবর রাখে না। আমি হোটেলের সামনে
রাস্তাঘাটে একটু হাঁটাচলা করছি দেশটার ঘ্রাণ নেওয়ার জন্য। হঠাৎ সামনে দেখি একজন পুলিশ অফিসার। হকচকে ডাকতে আমাকে ডাকলেন, সিনিয়ররা সিনিয়ররা একা গেছেন ব্যাগ নিয়ে। ওইটুকু স্প্যানিশ আমি জানতাম। সেটা তো চিন্তায় হবেই, আপনার হাতটাও তার সঙ্গে কাটা যেতে পারে। হোটেলে ফিরে যান, দেশের অবস্থা ভালো না। মনটা খারাপ হয়ে গেল, তাহলে কি দেশটা দেখতে পাবো না? বিকেলে মারিয়া, সে হচ্ছে আমার স্বামীর পার্টনার, ওই দেশের আর একজন যিনি কাজ করবেন ডক্টর সান্যালের সঙ্গে। মারিয়া শহরে গির্জা, হোটেল, স্থাপত্য অনবদ্য দেখিয়ে টেখিয়ে বাড়ি এলেন। তখন আচ্ছা, তারপরে বললেন যে আবার কালকে কিন্তু আমি পারবো না, সারাদিন আমার মিটিং আছে, তাহলে কালকের দিনটা আমরা তো কি করবো? আমি কালকের দিনটা তো একা করতেই পারবে না, আমার হাতটাও যাবে, ফলে আমার মাথাটাও কাটা যেতে পারে। আমি কি করবো? আমার খুব মন খারাপ। মারিয়া বলছে দেখি আমি তোমার জন্য কি করতে পারি। পরের দিন মারিয়া এসে আমাকে বললো, প্রীতি তাই না যাবে? আমি যেহেতু একটু ফিল্ড ওয়ার্ক করে এসেছিলাম, বিশেষ করে কত বড় লেখকের জন্মস্থান, আমি বললাম কার্তাহেনা? বললো হ্যাঁ, কার্তাহেনাতে ইউনেস্কো থেকে একটা পিস কনফারেন্স হচ্ছে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে চলো, ডক্টর সান্যাল যা করছেন এখানে কাজ করুন, তুমি আমার সঙ্গে চলো। আমি তো আল্লাদে ডবমাবো, যে কোনো একটা দেশেই যাওয়াই একটা অন্য ব্যাপার। তো কিন্তু তখনও মারিয়া আমাকে বলেনি যে মিটিংটাতে আমি যাচ্ছি বা আমি আরো যাচ্ছি বা ওর আমি সঙ্গী হয়ে যাচ্ছি, সেই মিটিংয়ে এই বিখ্যাত লেখক আসছেন। তাহলে যে আমি কি করতাম জানি না, হয়তো ইচ্ছাপাত নেচে নিলাম, কিন্তু জানতাম না। তো আমি প্লেনে করে বগুড়া থেকে কার্তাহেনা এসেলাম। অপূর্ব সমুদ্রের ধারে, পুরো আন্তর্জাতিক সমুদ্রের ধারে অপূর্ব শহর, আর পুরনো 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 স্থাপত্য, পুরনো কনভেন্ট। আমি যে হোটেলে ছিলাম সেটা একটা খুব পুরনো মেয়েদের কনভেন্ট, যেখানে সন্ন্যাসীরা থাকতেন, সেটাকে ভালো করে তৈরি করে, সে অপূর্ব হোটেল বলে মনেই হবে না, এত সুন্দর। আর তার বারান্দা থেকে দেখা যেত সমুদ্র। তো আমি ভাবলাম এটাই যথেষ্ট, এইটাও তো আমার মনে ছিল না। আর ওখান থেকে হোটেলের বারান্দা থেকে দেখা যেত মার্কেসের বাড়ি, আসি আমরা বিশাল বাড়ি। উনি যখন থাকতেন তখন ওখানে সাদা একটা কাপড়ের একটা টুকরো, পতাকা ঠিক নয় কিন্তু একটা টুকরো দিয়ে উনি আছেন, সেইটা টানানো থাকতো। যখন উনি থাকতেন না তখন নীল রঙের একটা পতাকা থাকতো। তো আমি গিয়ে দেখি মানে সাদা রঙের পতাকা। তো মারিয়াকে আমি জিজ্ঞেস করি, মারিয়া উনি কি এখনো আছেন? বলো প্রীতি তোমাকে বলিনি, উনি এই মিটিংয়ে আসছেন। ভাবো তুমি আমার কি অবস্থা, যে আমি তাহলে ওকে দেখতে পাবো, হয়তো কথা বলতে পারবো না, কিন্তু দেখা তো হবে। তার আগে খুব মন খারাপ করছিল যে আমি এলাম একটা পিস কনফারেন্সে যাব। তো তার আগে আমি যে লেখাটা লিখেছিলাম হোটেলে বসে, সেটা আপনাদের সঙ্গে, তারপরে আশ্চর্য সাক্ষাৎকারটা আমি পরে আসছি। কার্তাহেনার শান্তি স্বভাব, এই শুনতে পাচ্ছ তোমরা? বনে জঙ্গলে, ঠিক আছে, বনে জঙ্গলে বাঘের সতর্ক পায়ে চলাফেরা, পোকা পাতা গালের মধ্যে ঠেসে যখন গেরিলারা বন্দুকে টোটা পড়ে, তখন আমি সাজানো ঘরে বসে শুনছি সাজানো বক্তৃতা। এটা আমি তখন হোটেলে বসে কল্পনা করছি। দূরে জাগুয়ার গড় 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 গড়। কালকে 30টি
নিরীহ বিমান যাত্রীকে নামতে দেয়নি। বনে বাজেয়াপ্ত প্লেন ও মানুষ। এখন কি খালি পেটে এসব অসার বক্তৃতা শুনতে ভালো লাগে? শূন্য পেট, চাল উড়ে যাওয়া ঘর, ওদিকে তাকাও, সমস্যা ওখানে। বাঘ হয়ে মুড়ি মেরে বসা। ও সিনোরিতা, সিনিয়র, সিনিয়রা, শুকনো কথায় আর চিড়ে ভিজবে না। ড্রাগের ওপর সব দোষ চাপালেই হবে? আরে আমার তো দেশ নয়, কি শুনছি, কেন বসে থাকা? কার্তায়না সমুদ্রের নীল জলে ঢেউ দেখবো না? বাতাসের লোনা স্বাদ জীবের ডগায় ঠেকাবো না? এত দূরে সেই পুরনো কাপড়ে মারের শব্দ, শান্তি, পাজ, পে, পিস ইত্যাদি ইত্যাদি নানা ভাষা ভালোই লাগে না। কালকেই চলে যেতে হবে। বাইরে গিয়ে মুলাটা মেয়েদের ঠোঁটের মধু ছেঁকে নিয়ে দুর্গ পরীক্ষা থেকে সাগরে ঝাঁপান। ধৃতদাস ছিল যারা, তাদের নিহত মুখে রেখে দেব দূর দেশ থেকে আসা সান্ত্বনার হাত। জ্বরে পুড়ে যাওয়া কলম্বিয়া, তোমার কপালে আমার আদরের চুমু। আমার ধারণা এরকমই কিছু একটা হবে। সরি, তারপরে সত্যিকারের পিস কনফারেন্সে যখন ঢুকলাম, নাম দিয়েছি কার্তাহেনার মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের বিশিষ্ট সাংবাদিক এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তো ওকে আমাদের সবার তরফ থেকে স্বাগত জানাই। বলছেন একটু মার্কেসের সঙ্গে পরিচয়। কার্তাহেনা, সমুদ্র, মার্কেস ও আমি। শান্তি সবার ভর ভরা ভরা ছিল মানুষের সমুদ্র। মঞ্চে ছিলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস, শব্দের জাদুকর, যার উপন্যাসে গ্রাম, যুদ্ধ আর ভালোবাসা মিশে যায় সমুদ্রের ঢেউয়ের মতো। আমি ছিলাম দূর দেশের এক শ্রোতা, শাড়ি পরা, কপালে টিপ, ক্যারিবিয়ান বাতাসে লাজুক অথচ তীব্র কৌতূহল। সভা শেষ হলে সবাই এগিয়ে গেলেন, আমি দাঁড়ালাম একটু দূরে। হঠাৎ দেখি তিনি আসছেন সামনে। সেই মুখ, সেই চোখ, যেন বইয়ের ভেতরের এক চরিত্র। আমাদের কথা হলো, কথার চেয়ে বেশি ছিল দৃষ্টি। আমি বললাম দেশের কথা, কবিতার কথা। আমি মার্কেসকে বলেছিলাম আমার প্রিয় বই কলেরার সময়ের প্লেন, লাভ ইন দ্য টাইম অফ কলেরা। তিনি হেসেছিলেন, যেন সাগরের বাতাসে শব্দগুলো পেল রঙিন পাল। আমার কণ্ঠে লেগেছিল ফ্লোরেন্তিনার দীর্ঘ অপেক্ষা, দ্য ক্যারেক্টার্স অফ লাভ ইন দ্য টাইম অফ কলেরা, ফেরোমিনার নিঃশব্দ চোখের জল, আর সেই অবিরাম প্রেম যা কলেরার মতোই অদৃশ্য জল হয়ে ছড়িয়ে যায়। তিনি এসে বললেন শান্তির কথা। বাইরে তখন সমুদ্র ডাকছিল। আমি, মার্কেস আর ভিড় সবাই মিলে হেঁটে এলাম জলের ধারে। ক্যারিবিয়ান সাগরের ঢেউ যেন শুনছিল আমাদের কথা, হাওয়া নিয়ে যাচ্ছিল দূর দেশে। জনতার মধ্যে আমি হারিয়ে গিয়েছিলাম, কিন্তু সমুদ্র জানত সে বিকেলটা শুধু সভা ছিল না, সে ছিল গল্পের আরেকটি জন্ম, যেখানে লেখক, সমুদ্র আর আমি একসঙ্গে রইলাম মার্কেসের ভাষায় অমর। এটা ভাঙা
ওই যে সব কথার শেষে ওই বলতে হয় গল্প হলেও সত্যি। আমাদের শুনতে একটু গল্প মতো করে আমরা শুনছিলাম, কিন্তু ওই যে গল্প হলেও সত্যি তা আমাদের শোনালেন এবং সমৃদ্ধ করলেন কবি প্রীতি সান্যাল। তার কাছে আমরা কৃতজ্ঞ তার এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য। আমরা এই মুহূর্তে আবৃত্তির যারা রয়েছেন 4 জন আবৃত্তি শিল্পীকে ডেকে নেব। সুদীপ্তা মুখোপাধ্যায়, অস্মিতা গঙ্গোপাধ্যায়, পিঙ্কি চট্টোপাধ্যায় এবং মৌসুমী দত্ত মজুমদার। আমরা একটু ডেকে নেব এবং আমরা দ্রুত এগোবো, কারণ আমরা জানি যে আবহাওয়ার জন্য আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু বিলম্ব হয়েছে এবং তাই সময় কোথায় সময় নষ্ট করবার মতো করে আমরা এবং এরপরে কবিতা পাঠের জন্য আমরা ডেকে নেব দিলীপ প্রামাণিক, গৌরব চক্রবর্তী, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল এবং অনির্বাণ কুণ্ডুকে। এখন আবৃত্তি উচ্চারণে সুদীপ্তা মুখোপাধ্যায়, অস্মিতা গঙ্গোপাধ্যায়, পিঙ্কি চট্টোপাধ্যায় এবং মৌসুমী দত্ত মজুমদার। সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম। সত্য সত্য প্রীতিদের কবি গল্পটা শুনলাম, সেটা ডুবে গেছে নিজেকে। মাইকটা জানল। হ্যালো, আমার নিবেদনে নারী কবিতা বলা আছে। এক দুর্গা রিক্সা চালায় কোচবিহারের হাটে, এক দুর্গা 100 দিনের কাজে মাটি কাটে, এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে, এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে দিনে খালে, এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ, এক দুর্গা খিদে কাঁদে পাইনি খেতে আজ। সবাই জানে এদের কারো হয় না কোনো পুজো, এরা তো মা তোমার মতো নয়কো 10 পুজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কবে, মা তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। এক দুর্গা হাসপাতালে সবার চেনা হায়া, এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া, এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায়, এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায়, এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত, এক দুর্গা বুক পালিতে জোরসে চালায় হাত। এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো, এদের চোখেও তুমি পুজোর খুশি খুঁজো। সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি তবে, মা গো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে। বিশ্বায়নে বন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণের নমস্তুতে, আন্দোলনে উগ্রপন্থী শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতর ঘরে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চোখ মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, 2 চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে খড়গ, 2 পায়ের উপরে বেজে উঠবে রণদন্তবী, নিঃশব্দ হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং গৌরাঙ্গ মুক্তকে সিং চতুর্ভুজাং কালিকান্ত দক্ষিণাঙ্গমণ্ড মালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই নেই, হয়তো হয়তো বা। কবিতা ছিলেন ভবানী প্রসাদ মজুমদার, মল্লিকা সেনগুপ্ত, শুভ দাশগুপ্ত। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন পিঙ্কি চট্টোপাধ্যায়, তার নিবেদন আমরা শুনব। প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাবো মৌসুমী দত্ত মজুমদার, তারপর অস্মিতা গঙ্গোপাধ্যায়কে। শুভ সন্ধ্যা। আজকের এই সুন্দর সন্ধ্যায় সবাইকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং এখানে উপস্থিত
আমার প্রণবদের প্রণাম। বর্তমান সমাজে আমরা প্রতিবাদ করতে ভুলে গেছি। প্রতিবাদ যে সবসময় আমাদের সামনে থেকে করতে হয় তা কিন্তু নয়। অনেকভাবে আমরা প্রতিবাদ করতে পারি এবং সঠিক পথ নিজেরা অগ্রসর হয়ে অন্যকে সেই পথে চালনা করতে পারি। আজকে আমার নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের মাতাল। আমার মনে হয়েছে এই কবিতাটা এই যুগে খুবই প্রাসঙ্গিক। চলে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাতাল। উনি মাতাল দুয়ার ভেঙে দিয়ে, পথে যদি করিস মাতামাতি, থলি ঝুলি উজাড় করে ফেলে, যা আছে তোর ফুরাস রাতারাতি, অশ্লীর সাথে যাত্রা করে শুরু, পুঁজি পুঁথি করিস পরিহাস, অকারণে অকাজ লয়ে ঘাড়ে, অসময়ে অপদ দিয়ে যাস, হালের দড়ি নিজের হাতে কেটে পালের পরে লাগাস ঝুড়ো হাওয়া, আগে ভাই তোদের ব্রত লবণ, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। পাড়ার যত জ্ঞানী গুণীর সাথে নষ্ট হলো দিনের পরে দিন, অনেক শিখে পক্ক হলো মাথা, অনেক দেখে দৃষ্টি হলো ক্ষীণ। কতকালের কত মন্দ ভালো বসে বসে কেবল জমা করি, ঠেলা ছেঁড়া ভাঙা ছোড়ার বোঝা বুকের মাঝে উঠছে ভরি ভরি, গড়িয়ে এসে সব উড়িয়ে ফেলে দিই, দিক বেদিকে তোদের ঝোড়ো হাওয়া। আমিও ভাই তোদের ব্রত লব, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। হোক রে শিখা কুটিল দ্বিধা যত, নেশায় মনে করুক দিশাহারা, দানয় এসে হঠাৎ কেশে ধরে এক নিমেষে করুক লক্ষ্মী ছাড়া। সংসারী তো ঢের, কাজের হাতে অনেক আছে কেজো, মেলায় আছে মস্ত বড় লোক, সঙ্গে তাদের অনেক সেজো মেজো, ঠাকুর তারা ভবের কাজে লেগে লাগুক মোড়ে সৃষ্টি ছাড়া হওয়া। বুঝেছি ভাই কাজের মধ্যে কাজ, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। শপথ করে দিলাম ছেড়ে আজ, যা আছে মোর বুদ্ধি বিবেচনা, বিদ্যা যত ফেলবো ছেড়ে ছুড়ে তত্ত্ব আলোচনা। স্মৃতির ঝাড়ে উজাড় করে ফেলে নয়ন বাড়ি শূন্য করে দিব, উচ্ছ্বসিত মদের ফেনা তুলে অট্ট হাসি শোধন করে নিব। ভদ্রলোকের তকমা তাবিজ ছিঁড়ে উড়িয়ে দেবে মদনমত্ত হাওয়া। শপথ করে বিপদব্রত নেব, মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া। ধন্যবাদ। এই মুহূর্তে মৌসুমী মজুমদার দত্ত, অস্মিতা গঙ্গোপাধ্যায়, শুভ বিজয়া। আমার নিবেদনে কবি সুবোধ সরকারের দুর্গা আনলিমিটেড। আর দেখি একটা কি বলি। পাতায় পাতায় তার স্পর্শ, দুর্গাকে পারবে না মারতে, কোনোদিন
কোনোদিন পেরেছো কি তোমরা মানুষের থেকে তাকে কাটতে? 10 হাতে অর্জন 10টি, তার হাতে আমরাই দিয়েছি আমাদের ভালোবাসা, ওগুলো দিয়েছি দ্বিগুণ করে নিয়েছি। গলিতে গলিতে এত উৎসাহ, পথে পথে ধর্ষক দাঁড়িয়ে, তাদের শাস্তি চাই শাস্তি, পিষে দাও তাদেরকে মারিয়ে। সিংহের পিঠে তুমি মারো, তুমি তো বাড়ির মেয়ে বলনি? উনুনে যখন ভাত বসালে তুমি হলে দুঃখের জননী। দুঃখের দিনে ধন ধান্য ঘরে ঘরে তুমি ভাত বেড়েছ। এদেশে অনেকে খেতে পায় না, দেশটাকে খেতে দিতে পেরেছ? তুমি তো বাড়ির মেয়ে গৌরী, তুমি হলে সাহসের জননী। অন্যায় যে ত্রিশূলে মেরেছ, সে ত্রিশূল হাতে আর ধরো না। দুঃখের দিনে ধন ধান্য, সিংহের পিঠে তুমি মানবী, তুমি তো বাড়ির মেয়ে গৌরী। সরস্বতীকে দিলে বিদ্যা, ধান খেতে লক্ষ্মী। কারা যেন তাকে বলে মিথ্যা, মিথ্যা যেখানে যায় মিথ্যা, মিথ্যা যেভাবে বলো মিথ্যা, মিথ্যা যখন বলো মিথ্যা, সে নয় আমার অভিষিক্তা। ভালোবাসা আসলে তো বৃষ্টি, নামবো করে নামিনি। সেই রাতে ভালোবাসা পেয়েছি, দুর্গাও সেই রাতে থামিনি। আদর্শ হোক দুর্গা মাতর, পার্বণ আজ না হয় থাক। এবার মেয়ে শরীর ভাজে, গোটা 10 অস্ত্র রাখ। পুতুল খেলে কাজ নেই মা, কাস্তেটাকেই খেলনা কর। পোড়া দেশে নাচ গান নয়, নিয়ম করে শরীর কর। পায়ে ঝুমুর মল্লা পরে, জুতোর নিচে পেরেক রাখ। বাড়লে বয়স বক্ষ মাঝে, লঙ্কা গুঁড়োর মোড়ক থাক। চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায়, নখের আগায় রাখিস ধার। পোশাক নতুন কিংবা ছেঁড়া, পিন গেঁথে দিস গোটা চাক। অনেক হলো বোধ জাগরণ, অনেক হলো মিছিল ছোপ। এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক। এতেও যে তুই বাঁচবি ভীষণ, এমন মিথ্যে বলাও পাপ। পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব। চেষ্টা তবু রাখিস জারি, হারার আগে থামিস না, দুলফিতে নয়। এবার মেয়ে অস্ত্রে সাজিস দুর্গা মা। ঘরে ঘরে মনীষা আমার, নিষ্বুঝে এই সত্যতা। বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা, বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা। অভিযোজন দিদিটি চট্টোপাধ্যায়। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। অস্মিতা গঙ্গোপাধ্যায় বোধহয় এখন আমাদের মধ্যে উপস্থিত হয়নি। আমরা কবিদের একটু ডেকে নেব। আচ্ছা, অস্মিতা গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে থাকবেন। তারপর রয়েছেন কবিরা, আমাদের কবিগণ দিলীপ প্রামাণিক, অনির্বাণ কুণ্ডু, গৌরব চক্রবর্তী, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। আমরা এই 4 জনকে ঠিক এরপরেই আমন্ত্রণ জানাবো আমাদের সঙ্গে। অস্মিতা গঙ্গোপাধ্যায়। কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা আমার দুর্গা থেকে কিছুটা অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। আশ্বিনের এক প্রাক ঐতিহাসিক সকালে, শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই মহিষাসুর মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন। দিব্য মানবী, আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক। তোমার মহাতেজ চিরজাগ্রত হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে প্রণাম। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীরে পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যী। আমার দুর্গা মেধা পাঠ করে তিস্তা শীতলা বারেরা। আমার দুর্গা
মোম হয়ে জ্বলে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশে ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আঁতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়ে, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। অসংখ্য ধন্যবাদ। আমরা আমন্ত্রণ জানাবো দিলীপ প্রামাণিক, অনির্বাণ কুণ্ডু, গৌরব চক্রবর্তী, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলকে। দয়া করে, আসলে সময়ের সঙ্গে বন্ধুত্ব করাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, আর যারা আমরা এই কাজটি করে উঠতে পারি তারা মোটামুটি বলা যায় সফল। আমরা চেষ্টা করব আজকে সেই যে দেরিতে শুরু হওয়ার সময়টুকু যাতে নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তাদের নিবেদন আমরা শুনব। দিলীপ প্রামাণিক, অনির্বাণ কুণ্ডু, গৌরব চক্রবর্তী, ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল। এরপরেই কবিতার অ্যালবাম উন্মোচিত হবে। রাজেশ চট্টোপাধ্যায় ও মোহাম্মদ রিয়াজের কবিতা, তার জন্য আমরা প্রস্তুত থাকবো। একটা ছোট্ট ঘোষণা, বিজয়া সম্মেলনে বিজয়ের আড্ডা মানে মিষ্টি মুখ। আমরা যারা রয়েছি সকলের জন্য কিন্তু মিষ্টি মুখের ব্যবস্থা রয়েছে। আপনারা দয়া করে সকলেই সেটি গ্রহণ করে তারপর হল ছাড়বেন। আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ প্রামাণিক। সবাইকে পুজোর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। বিজয়া বলতে যেটা বোঝায়, আমাদের মনে হয় বিসর্জন যেটা, সেটাকে আমি বিসর্জন মনে করি না বলেই শুভ বিজয়া বলি না। বিজয়া শুভ কি অশুভ এটা নিয়ে আমার মধ্যে একটা অন্যরকম ভাবনা চিন্তা চলে বলে বিসর্জন শুভ হতে পারে কি না এই জন্য আমি এভাবে বলি না। একটু আগেই আমরা যেটা জানছিলাম যে মানে যেখানে যারা এই অনুষ্ঠানের আয়োজক তারা বাংলা ভাষা এবং আগামী ভবিষ্যৎ, শুধুমাত্র বাংলা ভাষা নয়, ভাষার ভবিষ্যৎ কি সেটা নিয়ে একটা সুন্দর কথা তারা বলছিলেন। আমার খুব ভালো লাগছিল, আমি খুব উদ্বুদ্ধ হয়েছি সেই ভাবনাটায়। আমি দুটি কবিতা পড়ব, ছোট ছোট। প্রথম কবিতা কাল্পনিক। অসুস্থ হিংসার সাথে ভাব করে বসে থাকি পবিত্র কারাগারে। ছলনার সহদরা এসে বাসা বাঁধে চোখে। কারারক্ষী ক্ষমা চেয়ে যায় বিভাজন রেখার ভিতর। আমি হাপুস নয়নে চেয়ে থাকি। অস্তিত্বের অভাব বোধ করি মনের কারাগারে। চারিদিকে অন্ধকার, কালো, আলো ক্ষীণ। ভাবনাগার যে পৃথিবী গোপনে কাঁদে। আমার ঘুম পায়। নিস্তেজ জীবনের বুকে এঁকে রাখি কাল্পনিক পিরামিড, মমি হব বলে। আরেকটি কবিতা একলব্য। কাহিনী যেখান থেকে শুরু ঠিক তারপরেই পাঠক্রম সাজিয়ে দেখি নিজের বৃদ্ধাঙ্গুলি নেই। ক্ষমা করে দিও একলব্য, ক্ষমা করো ভাষা। কোনো গুরু দক্ষিণা দিতে নয়, মানুষকে কাঁচকলা দেখাতে দেখাতে আমার আঙুলটা অকেজো হয়ে গেছে। উপঢৌকনে ক্ষয়িষ্ণু বিবেক। কোন নির্ভীক শক্তিকে দু আঙুলে শক্ত করে ধরতে গেলেই খসে পড়ে যাচ্ছে। নমস্কার।
তিনটি ছোট কবিতা পড়ছি। প্রথম কবিতাটির নাম পরিমা। এ চোখে তোমার যতটা জল ততটা প্রাণ, তোমার আত্মা সাগর সাগর শ্বাসে প্রশ্বাসে বিরাজমান। তোমার ভেতরে কতটা শান্ত কতটা ঢেউ, ভেবে দেখো তুমি যত রাত তুমি জেগে কাটিয়েছো তার তো হিসেব রাখেনি কেউ। তোমার ভেতরে কতটা হিংসা কতটা দেশ, আপসের পথে চলেছ যদিও দগ্ধ জ্বালার নেই কি রেশ। তোমার গলায় ফুটে ওঠে সুর গীতবিতা, সভা শেষ হলে মেপে দেখো তার কতটা বেদনা কতটা গান। আরেকটি কবিতা, এর শিরোনাম হচ্ছে তোমার পৃথিবী। জেনেছি বিতর্কে প্রবল অনীহা তোমার, তুমি চাইছো প্রথাগত আত্মসমর্পণ, চাও প্রাণের ঊর্ধ্বে উঠে জয়ী হোক তোমার যুক্তি, যা আমি দিতে অপারগ। তোমার ক্রোধ হয়েছে, অসীমের ধারণায় ঘুম আসছে তোমার, ঘরের কোণেই রচনা করেছো পুতুলের বিশ্ব, আমায় করতে চেয়েছো সেই বিশ্বের বিধাতা। আমি অস্বীকার করেছি, তোমার অভিমান হয়েছে। ক্ষতের নিরাময় নয়, তোমার অক্লান্ত প্রচেষ্টা ক্ষতকে আবৃত করতে, বৃহত্তর রক্তের স্রোতে। জানি কাঁদতে তোমার লজ্জা লাগে, তাই কি তুমি গিয়ে দাঁড়িয়েছো বৃষ্টির নিচে। তৃতীয় এবং শেষ কবিতা, একটু ছুটে গেলে। দেখে এসো ওইখানে গিয়ে আমার পুরনো আমিটা এখনো দাঁড়িয়ে আছে। এখনো গেলে হয়তো দেখতে পাবে ওর চোখের নিষ্পাপ বিস্ময়, বা দুঃখটা চোখের জল যা ওর ফেলার কথা ছিল না, শুকোয়নি এখনো। শুনতে পাবে অব্যক্ত অপমান গাথা এখনো সঙ্গত করে ওর নিঃশ্বাসে প্রশ্বাসে। দেখতে চাইলে ও তোমায় খুলে দেখিয়ে দেবে হলুদ হয়ে যাওয়া দিনলিপি, পাতায় পাতায় যেসব কথা লেখা আছে। ভালো লাগবে না তোমার জানি, কারণ মানুষ ওদের দুঃখ বলে ডাকে। তবু আমার কাছে আজ হাজারবার চাইলেও যা পাবে না কোনো দিনও সেই ভালোবাসা ও তোমাকে দিতে পারে অনায়াসে। ভুল হয়ে গেল, তুমি ওকে চিনতে না পেরে পাশ কাটিয়ে এলে। ছুটে যাও, এখনো সময় আছে, হয়তো এখন ওকে ওখানেই পেয়ে যাবে একটু ছুটে গেলে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমরা আমন্ত্রণ জানাবো ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডলকে, আর তারপর রয়েছেন গৌরব চক্রবর্তী। নমস্কার সবাইকে, শুভ বিজয়ের ভালোবাসার প্রতি শুভেচ্ছা এবং প্রণাম জানাই। আমার নিবেদনে একটি কবিতা, এই যে বন্যা বিধ্বস্ত পরিস্থিতি চলছে আমাদের, তাকে নিয়ে লেখা। কারণ তাকে তো আমরা এই উৎসবের মধ্যেও উপেক্ষা করতে পারছি না, সেই আগে এসে ধরা দিচ্ছে। তাই তার জন্যই আমার নিবেদন। কবিতার নাম আকাশ প্রদীপ। তারায় মোড়া রাতের অন্ধকার, একাকারটাই জেগে অহর্নিশ, ডুবছে জলে অকুল ভবিষ্যৎ, সুযোগ বুঝে লোক করে ফিস ফিস। বাবার যেটুকু ছিল বাস্তু জমি, হারিয়ে ফেলি নদীর করাল গ্রাস। মাও তো কবে বুঝেছিল দুই চোখ, চোখের জলে পার করেছে মাস। আশ্বিন মাসে আসে দুর্গা মা, সেও চলে যায় নিভিয়ে দিয়ে আলো। ছোটবেলায় মাটির প্রদীপ জেলে, এখন ওর চেয়ে সেদিন ছিল ভালো। প্রদীপ জ্বালাই
আশায় বাঁধি বুক, আলোর সাজে লুকিয়ে রাখি খিদে। বাঁধ ভেঙে জল যতই আসুক ঘরে, হাঁটতে হাঁটতে আমরা যাব টিকে। সবার ঘরে আলোর দীপাবলি, জলে ভিজে গেলেও জ্বলবে ঠিক। সব হারানোর দৃঢ় আরাধনায় আশিস চেয়ে জ্বালাই আকাশদ্বীপ। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এবারে উপস্থিত রয়েছেন যুব একাডেমি পুরস্কার প্রাপ্ত গৌরব চক্রবর্তী। তাকে আমরা অনুরোধ জানাবো তার নিবেদনের জন্য। এরপরেই রয়েছে রাজেশ চট্টোপাধ্যায় ও মোহাম্মদ রিয়াজের কবিতার অ্যালবাম, যেটি উন্মোচিত হচ্ছে আজকের এই শুভ সন্ধ্যায়। কবিতার উচ্চারণে থাকবেন নীলাঞ্জনা চট্টোপাধ্যায়। নমস্কার, উপস্থিত সকলকে যথাযথ স্থানে আমার প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা, শুভ বিজয়, শুভকামনা। আমি একটি কবিতা পড়ছি প্রথমে একটি কবিতা পড়ছি, তারপর যদি সময় থাকে আরেকটা পড়ব। দেবী পক্ষের কবিতা। কে আমার নামে কোথায় কি ছড়াচ্ছে সেটা বড় কথা নয়। কার প্রশস্ত হাত এসে কখন টুটি চেপে দেবে সেটা নিয়েও চিন্তিত নই। কে কোন সূর্যাস্ত হাতিয়ে নিয়ে কার গুদাম ঘরে মজুত করে রেখেছে সেটাও জানতে চাইনি আমি কোনোদিন। কাদের সতর্ক রাস্তা দিয়ে কবে হেঁটে গেছে নির্লিপ্তি আমার, অথবা কি রঙের গান নিয়ে একটা নদী আরেকটা নদীতে মিশেছে, এসব ঘটনার কোনো এভিডেন্স চাই না। আমার সমস্ত কাজ শুধু নিজেকে নিয়েই। আমার সকল পক্ষপাতিত্ব নিজের দিকেই শুধু যাবে। সব ধরনের ক্ষয়, অপমান, অবহেলা আর ব্যর্থতা নিয়ে আমি খুশি। যে কোনো প্রজাতির রোদ্দুর অথবা অন্ধকার আমাকে সমান মানায়। আমার একটা পা দিয়ে মহাকালের শিকড় নেমে গেছে, তো আরেকটা পা উঠে গেছে অভিকর্ষের বাইরে। একটা চাঁদ আমার বুকের ওপর ঝুঁকে এসেছে, তো আরেকটা সূর্য জ্বালিয়ে রেখেছে মাথার আগুন। কে কার চোখে সৎ আর কে কতটা শয়তান এসব ভাবার সময় এখন নয়। এখন শুধু মুড়িয়ে রেখেছি নিজেকে। শীত ঘুম থেকে দূরের দিগন্তের দিকে দেখছি, একটা করে সূর্য ডুবে যাচ্ছে, তো আর একটা করে উঠছে প্রতিদিন। আরেকটি কবিতা কি পড়বো? আরেকটি কবিতা সুরা ও চুম্বনের কবিতা নামে আমার একটি কবিতা গ্রন্থ, সেখান থেকে 38 নম্বর। তেমন নিঃস্ব নই, ভেবে নিলে অশ্রুই সম্বল। আমার কবিতা আছে, লিখে রাখা শব্দের ফসল। বিস্ময় প্রণয় আছে, বন্ধুদের ঘাতক আঙুল। জীবনের বহু ঠিক, যৌবনের কিছু কিছু ভুল। এছাড়া অজস্র আছে স্মৃতি, সুরা, চুম্বনের দাগ। শাসন যথেষ্ট আছে, আর আছে তেমন সোহাগ। নেতা আছে, ভোট আছে, আঙুলে ছোঁয়ানো আছে কালি। নামমাত্র গণতন্ত্রে আসলে সবটা জোড়া তালি। শাসকের ভয় আছে, আরো সংশয় আছে কিছু। দোকান ঢাকতে হয়, আর মুখ বোঝা, চোখ নিচু। ক্ষমা আছে, দয়া আছে, স্মৃতিভ্রষ্ট হওয়ার বাহানা। মেরুদণ্ড আছে বটে, তাকে সোজা করে রাখা মানা। তেমন নিঃস্ব নই, যতখানি
ভেবেছ আমাকে, মুখোশটা নেই, শুধু আমাদের মুখ ঢাকা থাকে। নমস্কার।